পৌষ পেরিয়ে এখন মাঘ, মাঠে মাঠে বাহারি ফসল ও শীতের অনুষঙ্গে ভরপুর প্রকৃতির অপরূপ খেলা। শিশির ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার 5 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, যান্ত্রিক জীবনে একটু অল্প সময়ের অবসরের জন্য আমরা যদি ঢাকার আশেপাশে কোথাও যেতে চাই, তবে গোলাপের রাজ্যে নয় কেন, বলছি সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের কথা। হ্যাঁ দর্শক, শীতের সকালে ঘুরে আসবো গোলাপ গ্রাম থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, শুভ সকাল। আপনি আছেন গোলাপ গ্রামে, আপনার মাধ্যমে তো গোলাপ গ্রামটি ঘুরে দেখবই, সেই সাথে সাথে জানতে চাই এবার গোলাপের চাষ কেমন হয়েছে এবং এই সময়টাতে তো অনেক পর্যটকের আনাগোনাও দেখা যায়। কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? শুভ সকাল সারিকা। গোলাপ গ্রাম একটি গ্রাম, পুরো গ্রাম জুড়ে গোলাপের বাগান, প্রতিটি বাড়িতে বাগান, উঠোনে বাগান, বাগানে বাগান, মানে গোলাপের যে রাজ্য, এটি গোলাপ গ্রাম না আসলে বোঝা যাবে না। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক গোলাপের রাজ্যে। এই রাজ্যে বাহারি রকমের গোলাপ, শুধু গোলাপি কালারের গোলাপ না, লাল, সাদা, হলুদ, বিভিন্ন কালারের গোলাপ। এবং এটি দেখার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকে অনেকে আসেন এখানে এই গোলাপের রাজ্য ঘুরে দেখার জন্য। আপনি নিশ্চয়ই আগে একটি বাগান দেখেন, বাগানে বিভিন্ন রকমের ফুল, কিন্তু কালারগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের কিন্তু ফুল রয়েছে। ফুলগুলো আমি একটু দেখাতে চাই। এই বিভিন্ন কালারের যে ফুলগুলো, বেশ বাগানকেও যেমনটি সুন্দর করেছে, এখানে যারা পর্যটকরা আসে, আগত দর্শনার্থীরা আসে, তারাও কিন্তু বেশ মুগ্ধতার সাথে দেখে, অনুভব করে। প্রতি সপ্তাহের ছুটির দিনগুলোতে বিশেষ করে কিন্তু এখানে একদম লোকারণ্য হয়ে যায় এই বাগানগুলো দেখার জন্য। আর পুরো গ্রাম জুড়ে কিন্তু গোলাপের যে একটি সৌরভ, এই সৌরভটি কিন্তু মিশ্রিত রয়েছে আনাচে কানাচে, রাস্তায় আসলে বোঝা যায়। আসলে এখানে যদি ঢোকেন, এই গ্রামটিতে ঢুকলে আপনার অনুভূতি বলে দিবে যে আপনি একটি বাগানে ঢুকছেন। তো আপনি জানতে চেয়েছিলেন যে এখানে এবার চাষ কেমন হয়েছে। আমি একজন চাষি এখানে রয়েছে, আমি একটু সরাসরি কথা বলিয়ে দিতে চাই, আপনার সাথে কথা শুনতে চাই। এবার গোলাপের চাষ কেমন হয়েছে? গোলাপের চাষ ইনশাল্লাহ ভালো হয়েছে আমাদের এবছর। যে হলো দ্বিতীয় ব্যাচ, খুব সুন্দর হয়েছে। আশা করি সামনে আমরা পাইছি, বাজার ভালো পাইছি। আশা করি সামনে যে আরটা রয়েছে, যে এটাও ভালো পাবো। পিছনেরটাও ভালো পাইছি, আগেরটা আগে যা আছে যেটা ওখানে বর্তমানে সামনে, এটাও ভালো পাবো আশা করি। এই আশার তো রয়েছি আমরা। আপনাদের তো মূল বাজার হচ্ছে ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি, সেটি সামনে রয়েছে। তো একে নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি, পুরোপুরি প্রস্তুতি আমরা যেভাবে আশা করে রাখছি, আমাদের বাগান হবে ইনশাল্লাহ সেইভাবে আমরা তৈরি করে রাখছি। সামনে গোলাপ পর্যাপ্ত পরিমাণ আমরা দিতে পারবো ইনশাল্লাহ, সে গোলাপ আমাদের কাছে আছে। ধন্যবাদ আপনাকে। স্যার, কি শুনছিলেন? আসলে বাগান চাষিরা যারা রয়েছে, তাদেরও পরিকল্পনা থাকে বিশেষ দিবসকে বিশেষ ভাবে সাজিয়ে মানুষের হাতে হাতে যেন পৌঁছে দিতে পারে গোলাপ। কারণ আপনি জানেন যে সামনে যে ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি এবং বিয়ের মৌসুম বা বিভিন্ন অনুষ্ঠানের মৌসুম কিন্তু এটি শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে তাদের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি এই গ্রামকে ঘিরে গ্রামের মানুষদের বেশ কর্মসংস্থান তৈরি হয়েছে। এখানকার কয়েক হাজার মানুষ এই বাগানের উপর নির্ভরশীলতার থেকে তারা কিন্তু বাগান পরিচর্যা করে, কেউ ফুল বিক্রি করে, কেউ ফুল তুলছে। তো সব মিলিয়ে এখন কিন্তু এই শীতের এই সময়টি গোলাপ গ্রামের বেশ জমজমাট অবস্থা। উপহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার মধ্যে অন্যতম পর্যটন আকর্ষণ কিন্তু এই গোলাপ গ্রাম। আমরা ঘুরে দেখছিলাম সেই গোলাপ গ্রাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপৌহাব। এবার আমরা একটু সকাল সকাল আবহাওয়া বার্তায় চলে যাব। আমরা জানবো আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা
14.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে রেকর্ড করা হয়েছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি তো জানছিলাম, এবার একটু আমরা শীতের খবর নিয়ে আসব। রাজধানীতে শীতের অনুভূতি কিছুটা কমলেও জেলা শহরে তীব্রতা রয়েছে। দর্শক, শীত পরিস্থিতি জানতে আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, শুভ সকাল। আমরা একটু পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানতে চাই। খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তাদের কি অবস্থা এবং শীতজনিত নানা রোগ তো রয়েছেই, সেসব নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। শারিকা, শুভেচ্ছা আপনাকেও পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি, আবারও আমরা মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছি। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে ব্যবধান, সেটি ইতিমধ্যে কমতে শুরু করেছে। মাঝে গত 2 দিন তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে পূর্বাভাস ছিল যে এ মাসের শেষ পর্যায়ে তাপমাত্রা নেমে যাবে 6 থেকে 8 ডিগ্রি, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আজ থেকে। অর্থাৎ আজ সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যে তাপমাত্রা নির্ণয় করেছে সেটি ছিল 7.9 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হয় সকাল 9টায়। সেই ক্ষেত্রে তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। শারিকা, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এই মাসের শেষ নাগাদ, জানুয়ারি মাসের শেষ নাগাদ এবং ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন পর্যায়ে যাবে। তার কারণ হচ্ছে এই সময়ের মধ্যে আপনি জানেন যে রংপুর সহ এই অঞ্চলের 8টি জেলার উপর দিয়ে মৃদু এবং মাঝারি একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির ঘরে নামবে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। আপনি জানেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এবং এই জেলার মানুষ শীত সহিষ্ণু। প্রতি বছর কিন্তু শীতের দুর্ভোগ এখানে মানুষকে পোহাইতে হয়। প্রথম 3 মাস মানুষ শীত উপভোগ করে এবং পরের 3 মাস কিন্তু এখানে শীতের যে দুর্ভোগ সেটি বাড়ে। তার কারণ এখান থেকে হিমালয়ের যে দূরত্ব সেটি কিন্তু নিকটবর্তী হওয়ার কারণে হিমালয় থেকে যে ঠান্ডা হিমপ্রবাহ প্রবাহিত হয় সেটি মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং শীতজনিত নানা রোগে আক্রান্ত হয় সাধারণ মানুষ, বিশেষ করে নারী এবং শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে চিত্র সেটি হচ্ছে এখানে শয্যা সংখ্যা খুবই কম। 250 শয্যার হসপিটালে প্রতিদিন গড়ে 300-রও অধিক রোগী ভর্তি হচ্ছে এবং তারা অধিকাংশ শীত এবং শীতজনিত রোগে আক্রান্ত। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শারিকা, শিশুরা হাসপাতালগুলোতে আসছে, তারা ভর্তি হচ্ছে, কিন্তু জায়গা সংকুলনের অভাবে তাদেরকে মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং এটি কিন্তু পুরো জানুয়ারি মাস পর্যন্ত গড়াবে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এ পর্যন্ত প্রায় 50,000 কম্বল অর্থাৎ শীতবস্ত্র তারা উপজেলাগুলোতে জনসংখ্যার ভিত্তিতে বন্টন করেছে। পাশাপাশি প্রায় 3 লক্ষ টাকার মতো নগদ অর্থ তারা শীতবস্ত্র ক্রয় করেছে। এসব গরিব মানুষের মধ্যে বিলি বন্টন করা হচ্ছে। সব
কিছু মিলে এই পুরো জানুয়ারি মাসের শেষ পর্যায় পর্যন্ত এই দুর্ভোগটি থাকবে। আর পাশাপাশি কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, অব্যাহত ঘন কুয়াশার কারণে যে বীজতলা যে চাষিরা করছে সেটি কিন্তু কিছুটা লালচে হয়ে যাচ্ছে। অনেক কৃষক পলিথিন দিয়ে বীজ সংরক্ষণ করছে যেন অতিরিক্ত ঘন কুয়াশা বীজের ক্ষতি করতে না পারে। সব মিলে একটা দুর্ভোগ রয়েছে তাবাসসুম এই পঞ্চগড় জেলায়, এবং এটি জানুয়ারি শেষ পর্যন্ত গড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সকাল সকাল আবহাওয়া পরিস্থিতি জানলাম। বাগানের মতো দেখতে নানা রঙের গোলাপ ফুলে ঘেরা আমরা একটি গোলাপের রাজ্য থেকে ঘুরে এলাম। এবার আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়। আমরা দেখে নেব কয়েকটি পত্রিকার প্রথম পাতায় কি কি শিরোনাম করা হয়েছে। শুরু করছি তবে সমকাল দিয়ে। বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন পুরনো মালিকরা। জঙ্গিবাদের অভিযোগে দখল নর্থ সাউথ ও মানারাত। অভ্যুত্থানের পর বেশিরভাগ দখলদার পলাতক। লুটের অর্থ তহবিলে ফেরা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। তারা কিছু শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে, সমস্যার সমাধানে করণীয় নির্ধারণ করতে পারবে। সীমান্তে দুদেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড। বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দর্শক, একটি ইনসার্টের ছবি দিয়ে এখানে দেখানো হয়েছে। পত্রিকার প্রথম দিকেই আপনারা দেখতে পাবেন। ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণা। রাজনৈতিক দলসহ সবার লিখিত মতামত চায় সরকার। জুলাই ঘোষণাপত্র নিয়ে আবারও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষের মতামত চেয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই ছিল সমকালের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। চলে যাব প্রথম আলোতে। দেশে 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের 50%, অন্য ক্যাডারের জন্য 50% কোটা। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখা। প্রতিবেদনে পুরনো 4 বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে প্রদেশ করার সুপারিশ থাকতে পারে। স্বাস্থ্যের রাজনৈতিক বিবেচনায় গবেষণা। 15 বছরে গবেষণা হয়েছে 1251টি। একটি গবেষণার জন্য গড় বরাদ্দ 3,21,461 টাকা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম। শ্বেতপত্র কমিটি আয়োজিত সম্মেলন। অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার 1.5 মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি। দর্শক, প্রথম আলো তো দেখছিলাম। প্রথম আলোর পরে চোখ বোলাবো কালের কণ্ঠে। বই সংকটে লেখাপড়া ব্যাহত। নতুন বছর শুরুর আগে 1 বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে 1 বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, এসবের উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরে আরও কিছু পরীক্ষা নেয়, তারাও বছরের শুরুতে সেটা ঠিক করে দেয়। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। তরুণদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবীন উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বসিত হয়েছেন। একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি। উপনির্বাচনের ব্যয় কমানো এবং অন্য প্রার্থীদের সুযোগ দিতেই এই সুপারিশ। 2008 সালে 5টি থেকে কমিয়ে 3টি করা হয়। একাদশ সংসদের রেকর্ড উপনির্বাচন মৃত্যুর কারণে। খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় মেডিকেল বোর্ড। ভ্যাট বাড়ানো অবিবেচকের মতো কাজ, বলেছেন দেবপ্রিয়। 34 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন দেখিনি, বলেছেন সৈয়দ
নাসিম মঞ্জুর। দর্শক, এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো। সেই সাথে আমরা চলে যাব যুগান্তরে। যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য, শুধু আবাসন খাতে ১৩৩৯ কোটি টাকা বিনিয়োগ। ব্রিটিশ বাংলাদেশের দ্বৈত নাগরিক মোহাম্মদ আদনান ইমাম বিতর্কিত এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তিনি। ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত। জালিয়াত প্রতিষ্ঠানকে ঋণ দিতে শেখ রেহানা ফোন করেছিলেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ডিজিএমকে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের তদন্তে নেমেছে 4 সংস্থা। জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে যুগান্তরে। ঢাকার যানজট আরও বাড়বে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অতিরিক্ত র্যাম্প রাখার কারণে এর মূল উদ্দেশ্য ভেস্তে যেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। দর্শক, যুগান্তরের শিরোনামগুলোতে চোখ বুলালাম। এবারে সবশেষে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নেব। পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে বলেছেন রেহমান সোবহান। সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে বলেছেন মির্জা ফখরুল। ঋণখেলাপি, অর্থ পাচার, ব্যাংক ব্যবস্থার দুরবস্থা এর কোনটি নতুন নয় বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব চলে এসেছে, তবে বিগত সরকারের অপশাসন ঋণখেলাপির বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল 3 আরোহীর। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত। দর্শক, দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শেষের দিকে আমরা এই শিরোনামটি দেখছিলাম। তবে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আয়োজনে এ পর্যায়ে আমরা জন্মদিন নিয়ে জানব। আজ 19 জানুয়ারি, এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন সেটি এবারে জানবো। আমরা তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে আমরা কিন্তু তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও জেনে নেব। 1736 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটীয় প্রকৌশলী, উদ্ভাবক ও রসায়নবিদ জেমস ওয়াট। তিনি 1769 সালে বাষ্পীয় ইঞ্জিনের উন্নতি সাধন করেন। নিউ কমেনের বাষ্পীয় ইঞ্জিনকে সংস্কার করে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করেন তিনি। বাষ্পীয় ইঞ্জিন ছাড়াও তার উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম সমান্তরাল গতি ও জন সাউদার্নের সঙ্গে ইন্ডিকেটর ডায়াগ্রাম। 1798 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি দার্শনিক, নীতিশাস্ত্রবিদ ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। তাঁকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। সমাজবিজ্ঞানের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের জন্য তিনি স্মরণীয়। 1819 সালে দ্য জেনারেল সেপারেশন অব অপিনিয়ন অ্যান্ড ডিজায়ারই ছিল স্বনামে প্রকাশিত কোতের প্রথম বই। 1809 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ লেখক এডগার অ্যালান পো। ছিলেন একাধারে লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তার লেখা গল্প, উপন্যাস ও কবিতার মাঝের ভৌতিকতা এবং রহস্যের আবহাওয়া আজও অপ্রতিদ্বন্দ্বী। ইংরেজি সাহিত্যে প্রথম বিজ্ঞান কল্পকাহিনী ও গোয়েন্দা গল্পের স্রষ্টা তিনি। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সুরকার ও সরোদবাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান। তিনি উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আয়েত আলী খাঁ এবং চাচা আলাউদ্দিন খাঁ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের প্রখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1935 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আবৃত্তি শিল্পী হিসেবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়।
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতে অভিনয় করেছেন তিনি। ১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। ৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৪ শতাধিক ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দর্শক, বিশিষ্ট যন্ত্র বটে, সেই সাথে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা যারা সকাল 24-এর সঙ্গে আছেন, আপনাদের কিংবা আপনাদের আপন জনের যাদের আজ জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। দর্শক, এবার আমরা একটু বান্দরবানে চলে যাব। বান্দরবানের বাজারে এসেছে পাহাড়ে চাষ করা সুমিষ্ট বড়ই, যার স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। দর্শক, বড়ের বাজার নিয়েও আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, শুভ সকাল। বান্দরবানের পাহাড়ে চাষ করা সুমিষ্ট বড়ই এর চাহিদা রয়েছে ব্যাপক, এবং আমরা একটু জানতে চাইবো এবার ফলন কেমন হয়েছে, দাম আসলে কেমন পড়ছে, সব মিলিয়ে বিস্তারিত। হ্যাঁ সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের বিভিন্ন পাহাড়গুলোতে যেখানে কুল জাতের যে বড়ইটির চাষ হয়ে আসছে, সেই বড়ইটির বিষয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে গাড়িতে করে পরিবহন যুগে সবগুলো বান্দরবান বাজারে আসছে। আমরা কথা বলেছিলাম সেই সমস্ত চাষিদের সাথে যারা বাজারজাত করছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, পাহাড়ের বিভিন্ন ডালগুলোতে আসলে বিভিন্ন জাতের কুলগুলো আসলে বিভিন্নভাবে আসলে ফলন হচ্ছে। সেটি এই পাহাড়ের ডালুতে হওয়ার কারণে কিন্তু খুব অল্প সময়ে বিভিন্নভাবে ফলন বৃদ্ধি পাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে, এবং যার কারণে তারা এই সময়টাতে কুল চাষের দিকে ঝুঁকছে। বান্দরবানের সিম্বক, ওয়াই জংশন, শৈলকবাদ, মেঘলা শহর, রুমা, তান্ত্রিক বিভিন্ন ঢালুপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে সেখানে কিন্তু এই কুলের বেশ আবাদ বেড়েছে বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও জানিয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা বলছে কম খরচের মধ্যে বেশি লাভ পাওয়ার কারণে বান্দরবানে ইতিমধ্যে বল সুন্দরী, আপেল কুল, কাশ্মীরি কুল সহ বিভিন্ন জাতের ফুলগুলো তারা বেশ চাষ করে লাভবান হয়েছে বলেও জানিয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানে প্রায় 1800 হেক্টর জমিতে ইতিমধ্যে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে বাণিজ্যিকভাবে। সেখান থেকে গত বছর 1500 হেক্টর জমিতে যেখানে আবাদ হয়েছিল সেখান থেকে প্রায় 13 মেট্রিক টন তারা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 13 থেকে 14 মেট্রিক টন উৎপাদন হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এইবারে যে 1800 মেট্রিক টন 18 হেক্টর জমিতে যে উৎপাদন হয়েছে সেখান থেকে তারা আশা করছে এবারে প্রায় 1500 মেট্রিক টন থেকে 15 মেট্রিক টন থেকে 16 মেট্রিক টন পর্যন্ত বড়ি উৎপাদন হতে পারে। তবে পাহাড়ের এই সুমিষ্ট ফলটি ফুল যেটি রয়েছে সেটি বান্দরবান থেকে বান্দরবানের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তগুলোতে আসলে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে কৃষকরা যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি স্থানীয়ভাবে নতুন নতুন কৃষকও তৈরি হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ দপ্তর আমাদেরকে জানিয়েছে। এখন বান্দরবান বাজারে সেই কুলটি প্রকার ভেদে 80 টাকা থেকে কেজিতে 160 টাকা, 120 টাকা সহ বিভিন্ন রেটে আসলে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে আসলে দিন দিন আবাদ বাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বান্দরবানের পাহাড়ে চাষ করা সুমিষ্ট বড়ই বেশ ভালোই উৎপাদন হয়েছে এবং দামও কিন্তু বেশ ভালো, যার কিন্তু চাহিদাও সারা দেশ জুড়ে রয়েছে। গেল বছর ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও এবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে পাহাড়ের এই বড়ই বাগান এবং চাষিরা। আমরা এমনটি জানছিলাম। চলে যাব পরবর্তী প্রসঙ্গে। দর্শক, পরিবেশগত নেতৃত্ব এবং জলবায়ু কেন্দ্রিক ন্যায় বিচার বিষয়ে তরুণদের প্রস্তুত করার লক্ষ্যে 5 দিন ব্যাপী আর্থ ক্যাম্প অনুষ্ঠিত হলো সাভারের আশুলিয়ায়। বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের সিগনেচার ফেলোশিপ এই প্রোগ্রামে সারা দেশ থেকে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাছাইকৃত 30 জন তরুণ তরুণী অংশ নিয়েছেন। প্রাণ, প্রকৃতি এবং পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করতে এবারের আর্থ চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামে সারা দেশে প্রায় 224টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 1300-এর অধিক আবেদন জমা পড়েছে। বাছাইকৃত ফেলোদের মধ্যে নেতৃত্ব দানের সক্ষমতা, বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা এবং নিজ নিজ কমিউনিটির প্রতি দায়িত্ববোধ থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে চায় এমন তরুণদের সুযোগ প্রদান করার মধ্য দিয়েই আর্থ চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর জনাব এডুইন কোয়েক। দর্শক, এই ছিল আজকের সকাল 24 আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।